ডক্টর ইউনূসের যে সাফল্য সেটাকে যেভাবে প্রজেক্ট করা হচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করব। যেমন দেখা যাচ্ছে বলা হলো যে ১,৮০,০০০ রোহিঙ্গা তারা নাকি ফেরত জি, যাবে তাদের নিজ দেশে। এভাবে একটা জি, মিডিয়াতে বা অনলাইনে আলাপ ছড়িয়ে দেয়া হলো। কিন্তু আমরা যখন একটু জি, এনালাইসিস করলাম আমরা দেখলাম যে বাস্তবতাটা ভিন্ন। তাদের ওখানে জি, ফেরত যাওয়ার মতো কোনো পরিস্থিতিই নেই। জি, কিন্তু এটাকে একটা বড় করে ফুলিয়ে ফাঁপিয়ে দেখার প্রচেষ্টা নেয়া হলো। হুম, আবার জি, দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি নাকি ডক্টর ইউনূসের অনুরোধের প্রেক্ষিতেই বাংলাদেশের উপর থেকে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের ব্যাপারটি কনসিডার করেছেন এবং ৯০ দিনের জন্য সেটা স্থগিত করেছেন। কিন্তু আমরা জানি জি, যে বাস্তবতা হচ্ছে যে চীন ছাড়া বাকি সবগুলো দেশের থেকেই এটা আগামী ৩ মাসের জন্য প্রত্যাহার করা হয়েছে। তো জি, এই যে এখন ডক্টর ইউনূসকে সাফল্য দেখাবার জন্য সামাজিক যোগাযোগ হুম, মাধ্যমে যে এই যে এভাবে বলা হচ্ছে যে রোহিঙ্গা ফেরত যাচ্ছে তার কৃতিত্বে বা এই যে শুল্ক প্রত্যাহার হলো তার কৃতিত্বে এভাবে জি, যে ফুলিয়ে ফাঁপিয়ে তাকে যে একটা অনেক সাফল্য তিনি অ্যাচিভ করে ফেলেছেন এটা দেখাবার একটা প্রচেষ্টা কেউ নিচ্ছে। এটাকে দেখা হুম, যাচ্ছে আবার আমরা তুলনা করতে পারি শেখ হাসিনার সাথে। তিনিও কিন্তু এরকম হুম, উন্নয়নের গালগপ্প মেরেছিলেন দীর্ঘ জি, ১৫.৫ বছর ধরে। তো জি, এখন আমাদের কথা হচ্ছে যে ডক্টর ইউনূসকে তো আমরা অন্য চোখে দেখতে চাই। তিনি আমাদের কাছে একটা জি, বিশ্বনন্দিত ব্যক্তিত্ব, বরেণ্য মানুষ। কিন্তু তাকে এভাবে বড় করে কারা দেখাতে চাচ্ছে? তাদের উদ্দেশ্য কি বলে আপনার মনে হয়? জি। এগেইন সাকিব আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাকে সালাম। সাথে সকল দর্শককে নাগরিক টিভি সকল দর্শককে সালাম এবং শুভেচ্ছা। আ এটাতে শুরু করার মধ্যে একটা কথা বলে আমি শুরু করতে চাই যে আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলেছেন যে বাংলাদেশের জনগণ, আমি প্যারাফ্রেজ করছি, হুবহু শব্দ ওয়ার্ড ফর ওয়ার্ড আমার মনে নেই, বাট উনি বেসিক্যালি বলেছেন যে বাংলাদেশের জনগণ ডক্টর ইউনূসের সরকার ৫ বছর দেখতে চায়। আচ্ছা, এই যে আপনি লিখেছেন সাধারণ মানুষ চাচ্ছে সরকার যেন আরো ৫ বছর থাকে। তো আমি এই কথাটা দিয়ে শুরু করি কারণ এই কথাটা জি, আসলে কতখানি বায়াসড একটা কথা এবং মানে সরকার পরিচালনার দায়িত্বে, স্পেশালি অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালনার দায়িত্বে থেকে এই ধরনের কথা বলাটা যে কতখানি ভুল, বা অ্যাকচুয়ালি আই মিন লেটস কল স্পেড স্পেড, কতখানি অনৈতিক। এটা এক নম্বর তো এটা সত্য না, সেটা ভিন্ন কথা। সত্য না কেন বলছি, আমি এটা বলছি না যে উনি জানেন এবং আমি জানি না, বা আমি জানি উনি জানেন না এবং বাংলাদেশের জনগণ চায় কিনা, এটা আমি বলছি না। আমি জানি না বাংলাদেশের জনগণ কি চায়, তার জন্য কিন্তু আমি ভোট চাই, যেন আমি জানি বাংলাদেশের জনগণ কি চায়। আমি যেটা বলছি যে এটা সত্য না, কারণ উনিও জানে না বাংলাদেশের জনগণ কি চায়। সো এই যে উনি এই কথাটা বলেছেন, আমি যদি এখন উনাকে সম্মান দেখাতে না চাই, তাহলে আমি শক্তভাবে এটাকে মিথ্যাচার বলে অনেক কিছু বলতে পারি। আমি ওনাকে সম্মান দেখাতে চাই, সো আমি এভাবে বলবো না, হয়তো কথাটা উনি ঠিক বলেননি এবং হয়তো উনার যে পজিশন, যে জায়গাটা, দায়িত্বপ্রাপ্ত যে জায়গাটা, সেই দায়িত্বের জায়গা থেকে হয়তো যেটা বলেছেন ওটা নৈতিকভাবেও সঠিক না, সো অনৈতিক। এইবার আসেন আপনি যে পয়েন্টটা তুলেন, কারণ এটার সাথে এটা সম্পৃক্ত বলে আমি এটা দিয়ে শুরু করলাম, জি, যে আপনি যে পয়েন্টটা তুলেন আসলে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, যে গত মাস দুয়েক ধরে আমরা দেখছি সে খুব জোরদার একটা পিআর প্রচেষ্টা চলছে। মানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নতুন একটা নির্বাচন দেবে বা অন্য কোনো দায়িত্ব যদি থাকে সেটা পরিষ্কার করে সেই দায়িত্ব পালনের কাজ করবে। গত মাস দুয়েক ধরে আমরা দেখছি পরিষ্কারভাবে খুব শক্ত একটা পিআর, মানে একটা প্রপাগান্ডা বা একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি বাস্তবায়ন করছেন অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে। কারণ এটা বাইরে থেকে হবে না, আপনার জন্য আপনার গুণগান অন্য কেউ গেয়ে দেবে না, আপনার ভেতর থেকে আসতে হবে। সো অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে এই জিনিসটা আসছে, এটা মোটামুটি পরিষ্কার, মানে এটলিস্ট আমাদের কাছে পরিষ্কার, আমি সেটা বলছি। জি। হ্যাঁ, কারণ তাছাড়া আমরা আসলে সোর্স কিন্তু জানি না যে কারা এই জিনিসগুলো ডিজিটাল মিডিয়াতে এত পয়সা খরচ করে পুশ করছে, এটা আমরা আসলেই জানি না। তবে আমরা ধরেই নিচ্ছি যে আপনারটা আপনি ছাড়া অন্য কেউ তো পুশ করবে না, কারণ অন্য কারো তো লাভ নেই এখানে। তো এই যে আপনি আপনি কয়েকটা সুন্দর কথা বললেন, একটা আপনি বললেন রোহিঙ্গা প্রত্যাবর্তন। প্রথমত হলো যে আপনার ন্যাপিডো সরকারের সাথে রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে অনেক বছরই আমাদের আলোচনা চলছে। এই আলোচনা খুব বেশি সাকসেসের মুখ দেখেনি। আজকে ন্যাপিডো সরকার ১,৮০,০০০ বলল না ১৮ জন বলল, এটা ইররেলেভেন্ট, বিকজ ন্যাপিডো সরকারের রাখাইন প্রভিন্সের উপরে কোনো ক্ষমতা নেই। মানে তাদের কোনো ধরনের কোনো কন্ট্রোলই নেই এই প্রভিন্সের উপরে। সো ন্যাপিডো সরকার যদি বলে যে না না ১,৮০,০০০ না ১৮ লাখ আমরা ফেরত নিয়ে নিব, আসে যায় না। তারা যদি বলে ১৮ জন ফেরত নিয়ে দিব, আসে যায় না, বিকজ ওদের ক্ষমতাই নেই ওই এলাকায়। সো এটা নিয়ে এত বড় প্রচারের কোনো কারণ আমি আসলেই খুঁজে পেলাম না। মানে ওই আরাকান লিবারেশন আর্মি, মানে রাখাইনের যে আরাকানিজ, তারা মোটামুটি আর কি এই জায়গার পুরো দায়িত্বে আছে, তাদের সাথে তো আমরা কোনো আলোচনায় বসিনি। সো তাহলে আমরা আসলে জানি না। সো এটা কেন এত বড়ভাবে প্রচার করা হলো এটাও আমি জানি না।
এরপরে আরো কিছু জিনিস, যেমন মনে করেন চায়না নিয়ে কথা হলো, চায়না নিয়ে বেশ কিছু কথা হয়েছে। একটা হচ্ছিল যে চায়না আমাদেরকে বেশিরভাগ অলমোস্ট 100% প্রোডাক্টে ট্যাক্স ফ্রি স্টেটাস দিয়েছে, মানে ট্যারিফ ফ্রি স্টেটাস দিয়েছে, যে আমরা ট্যারিফ ফ্রি ট্যাক্স ফ্রি চায়নাতে যে কোনো প্রোডাক্ট আপনার এক্সপোর্ট করতে পারি। কিন্তু এটা আজকে না, 2024 সালের শুরু থেকে দিয়েছে। 2022-23 সালে অলরেডি, মানে কোভিড এর পরে অলরেডি বড় একটা সংখ্যক আপনার এক্সপোর্ট প্রোডাক্টসে তারা ট্যাক্স ফ্রি স্ট্যাটাস, মানে ট্যারিফ ফ্রি স্ট্যাটাস করে দিয়েছিল। এবং 24-এ যে মোটামুটি, মানে 24-এর শুরুর দিকে, মানে তখনও অবভিয়াসলি আন্দোলনই হয়নি, তখনই মোটামুটি 100% ট্যাক্স ফ্রি ট্যারিফ ফ্রি করে দিয়েছিল। সেটা নতুন না কিন্তু, বাট এটা প্রচারটা এমন ভাবে হয়েছে যে এই সরকার করেছে। একই সাথে মনে করেন এই যে কিছু প্রচার হচ্ছে যে সবচেয়ে বেশি রেমিটেন্স আসছে। রেমিটেন্স আসছে বিকজ আওয়ামী লীগ এখন আর নাই, সো লোকজন আর ভয় পাচ্ছে না যে তাদের টাকা চুরি হবে। এটা আওয়ামী লীগের বদলে আর কে চান এটা ইম্পর্টেন্ট না, কিন্তু যে আওয়ামী লীগ আর নাই সেটা গুরুত্বপূর্ণ। সো এই যে একটার পর একটা আমরা দেখছি, বা এই যে এখন আমি সত্যি কথা বলি আপনাকে, গত 4 দিন ধরে বাংলাদেশে আপনার ইনভেস্টমেন্ট, গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিট হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত এই গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিটটা হয়েছে। আমি সাধুবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকারকে যে এই গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিটটা হয়েছে। সো এটা পজিটিভ, এটাকে আমি কোনোভাবে নিন্দা করছি না। তবে এটা নিয়ে প্রচার যেভাবে হয়েছে সেইটাকে নিশ্চয়ই আমি সমালোচনা করব। কারণ প্রচার এমন ভাবে হয়েছে যে বাংলাদেশে কখনো ইনভেস্টমেন্ট আসেনি, হঠাৎ করে এই 4 দিনে মানে ইনভেস্টমেন্টের জোয়ার। প্রথম পয়েন্ট, কোনো ইনভেস্টমেন্ট আসেনি এবং সহজে কোনো ইনভেস্টমেন্ট আসবে না। কেন আসবে না? কারণ কোনো ইনভেস্টর রাজনৈতিক এবং সরকারি স্টেবিলিটি ছাড়া ইনভেস্ট করে না। এটা জাস্ট গ্লোবাল বাস্তবতা। এটা শুধু গ্লোবাল না, লোকাল বাস্তবতা। কোনো ব্যবসায়ী ভাই আপনার নির্বাচনের বছরে ইনভেস্ট করে না। একইভাবে যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, যেটা বাই ডেফিনিশন একটা শর্ট টার্ম সরকার, মানে লং টার্ম সরকার না, সেই শর্ট টার্ম সরকারের সময় কেউ ইনভেস্টমেন্ট করবে না। তবে আমি সাধুবাদ কেন জানাই যে তারা আসবে, তারা দেখবে, তারা জানবে, তারা তৈয়ারি নিবে যেন নির্বাচিত সরকার আসলে তখন তার ইনভেস্টমেন্টটা করে। সো আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, তারপর তার দায়িত্বপ্রাপ্ত এই যে বিডার চেয়ারপারসন যে নতুন আশিক সাহেব এসছেন, বা যারা যারা আছেন, কমার্স সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি, কমার্স আপনার অ্যাডভাইজার, ফাইন্যান্স অ্যাডভাইজার, সবাইকে আমি সাধুবাদ জানাই। আসলে জিনিসটা খুব ভালো হয়েছে। তবে এটা নিয়ে প্রচারটা, এটা আমি মানতে পারছি না। কারণ প্রচারটা কি হচ্ছে যে বিশাল ইনভেস্টমেন্ট চলে আসে, যেটা আপনাকে প্রথম পয়েন্টটা বললাম, ইনভেস্টমেন্ট আসেনি এবং সহজে আসবেও না। দ্বিতীয়ত, এই ইনভেস্টমেন্ট সামিটে বড় কোনো প্রমিসও তারা নিতে পারেন নাই, যেটা এখন আসার কথা না আমি জানি, কিন্তু আপনারা বলছেন আপনারা নিয়ে এসছেন। তৃতীয়ত, তারা লোকাল ব্যবসায়ীদের এখানে ইনক্লুড করেননি। লোকাল ব্যবসায়ীদের ইনক্লুশনটা গুরুত্বপূর্ণ। আপনি যখনই বলবেন যে ওই যে ইন্ট্রাটেক্স বা ওই যে জারার ব্র্যান্ডটার যে মালিক, যে হ্যাঁ, তারা বলেছেন যে তারা আগামীতে বড়ভাবে ব্যবসা আনতে ইচ্ছুক। তো তারা ব্যবসা আনবে মানে কি? তারা গার্মেন্টস এর অর্ডার দেবে আমাদের এখানকার কোম্পানিগুলোকে। তো অর্ডার দেওয়ার জন্য এই কোম্পানিগুলোর তো ওই সামিটে প্রেজেন্ট থাকতে হবে। তো আমরা লোকাল কোম্পানিগুলোরও আমাদের অবস্থান এই সামিটে দেখিনি। কারণ তার মানে আমি ধরে নিয়েছি তাদেরকে বড়ভাবে হয়তো দাওয়াত জানানো হয়নি। হয়তো এখানে আমি জানি না, হয়তো দাওয়াত জানানো হয়েছে, তারা আসেননি, কিন্তু তাদের না আসার কোনো কারণ আমি দেখছি না। সো তার মানে আমি ধরে নিচ্ছি তাদেরকে দাওয়াত জানানো হয়নি। একই সাথে মনে করেন ইউএনডিপি, বিডা, এরা যদি আমি জানি যে ইউএনডিপি সহযোগিতা নেওয়া হয়েছে, আরো ইন্টারন্যাশনাল এনজিও সহযোগিতা নেওয়া হয়েছে, সেটাকে আমি সাধুবাদ জানাই, তাদের সহযোগিতা নেন। কিন্তু বাংলাদেশে ঢাকা শহরে, চিটাগং শহরে শত শত হাজার হাজার বড় বড় ব্যবসায়ী আছে, যাদের বিশ্বের মানে ব্রাজিল থেকে শুরু করে আমেরিকা বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের যে কোনো দেশ বলেন, জাপান বলেন, কোরিয়া বলেন, সব জায়গায় বড় বড় ব্যবসা আছে। তাদেরকে যদি উৎসাহিত করা হতো, তাদেরকে যদি ইনক্লুড করা হতো, তাহলে তারা কিন্তু আরো বড় বড় ইনভেস্টর নিয়ে আসতে পারতো এবং তারা সরকারের সাথে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আরো শক্তভাবে আলোচনায় বসতে পারতো যে কোন কন্ডিশন গুলো তৈরি করলে এই কোম্পানিগুলো বড়ভাবে ইনভেস্ট করবে। কিন্তু সেই কাজগুলো করা হয়তো হয়নি, হয়তো ব্যর্থ হয়েছেন, হোয়াট এভার দ্য কেস মে বি। সো যেই বিশাল ভাবে প্রচারণাটা হয়েছে, এই বিশাল ভাবে প্রচারণাটা আসলে কিছু দূর, আমি একটা শক্ত কথা বলবো, শব্দটা হয়তো একটু ভুল হতে পারে, বাট একটু ভাওতাবাজির পর্যায়ে চলে গেছে আর কি। যে একটু মানে বিশাল প্রচার, আসল কাজটা খুব অল্প, এরকম মনে হচ্ছে। কাজটা যদিও ভালো হয়েছে, কিন্তু প্রচার এত বেশি হয়ে গেছে যে এখন কাজটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস আপনাকে বলি, এই যে যেটা দিয়ে শুরু করলাম, যে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এবং খুব গুরুত্বপূর্ণ মানে স্বরাষ্ট্র উপদেষ্টা, মানে যেটা দেশের সবচেয়ে বড় প্রবলেম হিসেবে এই মুহূর্তে আমরা ধরছি, সেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন 5 বছর ধরে এই সরকারকে চাই। কিন্তু সবার কমপ্লেন কিন্তু যে আইন শৃঙ্খলা এখনো ঠিক জায়গা মতো পৌঁছতে পারেনি। হয়তো অনেক
ভঙ্গুর অবস্থায় হাসিনা এবং হাসিনার দোসররা বাংলাদেশকে রেখে গিয়েছিল এবং আইন শৃঙ্খলাকে রেখে গিয়েছিল। সো আমি বলছি না যে রাতারাতি এটা ঠিক করা যেত, বাট যতটা ঠিক করা যেত হয়তো ততটাও ঠিক করতে পারেননি বা হয়নি। সেই জায়গা থেকে বলছেন এইটা আরো 5 বছর চাই, তাহলে এটা প্রশ্নবিদ্ধ না? গত 2 মাস ধরে আপনি একটু খেয়াল করবেন, আমরা রাজনীতি করি, সাথে আমরা কিছু দূর পড়াশোনা আছে, কিছু দূর মার্কেটিং এর সাথেও সম্পৃক্ত, মানে জানি যেই বিশাল ভাবে ডক্টর ইউনূসের সরকার 5 বছর চাই, এই প্রচারটা ডিজিটাল মাধ্যমে তৈরি হয়েছে। এইটা একদম টার্গেটেড আপনার মার্কেটিং ক্যাম্পেইন ছাড়া আসলে হয় না। স্বতঃস্ফূর্ত ভাবে হঠাৎ করে রাতারাতি এত বড় একটা ক্যাম্পেইন নামে না। এগেন, অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করতেই পারেন, কারণ দ্বিমত পোষণ করার জন্য অনেকে করবেন, বা অনেকে পছন্দ করেন, বা অনেকে ইউনূস সাহেবকে পছন্দ করেন। আমি এই জায়গাটাতে অ্যাডিশনাল একটা অ্যাডেমডাম দিচ্ছি, ইউনূস সাহেবকে আমি অনেক বেশি পছন্দ করি বাংলাদেশে, এবং এটা আমি পরিষ্কার করে, মানে এটা জানেন, এবং মানে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি নিজে এটা খুব ভালো করে জানেন, এবং তার জন্য উনি আমাকেও ধন্যবাদও জানিয়েছেন। এগেন, এমন না যে আমি একা, বাট এরকম যে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আন্দোলনরত অবস্থায় একদম শুরুতে যারা উনাকে প্রপোজ করেছেন এবং উনাকে অ্যাপ্রোচ করেছেন, যে যখনই হাসিনা পড়বে, তখন আমরা জানতামও না হাসিনা পড়বে। আমি কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাপ্রোচ করেছি এই যে হাসিনা পড়লে যেন উনি দায়িত্ব নেন, এটার জন্য জুলাইয়ের 19 তারিখে আমি ধরেই নিচ্ছি বাংলাদেশের খুব অল্প সংখ্যক মানুষই চিন্তা করেছে হাসিনা আসলে পড়বে। আর আমি ওই সময় ওনার সাথে যোগাযোগ স্থাপন করার কাজ শুরু করি এবং ওনাকে জানাই যে এটা হবে, এবং আপনি একমাত্র ব্যক্তি যে বাংলাদেশের হাল এই সময় ধরতে পারে, আপনাকে আমরা চাই। এবং এটা এগেন যেটা বলছি আমি আপনাকে খুব পরিষ্কার করছি, উনিও ভালো করে জানেন, এবং ওটা উনি অত্যন্ত একজন জ্ঞানী ব্যক্তি, ধৈর্যশীল ব্যক্তি, এবং একজন সহনশীল ব্যক্তি। তো সেই কারণেই উনাকে চেয়েছি। তবে এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের দোষ ত্রুটি ভুল যা ধরছি, তার ভিতরে এমন না যে উনার ভুল নাই, মানুষ মাত্রই ভুল। উনি যত ভালো ব্যক্তি হোক, এবং উনি অনেক ভালো ব্যক্তি বলেই কিন্তু আমি ওই জুলাই 19 তারিখে উনাকে নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম। মানে আমি নিজের জানের তখন কোনো হিসাব নাই, আমি 17 তারিখে আহত হয়েছি, 18 তারিখে আহত হয়েছি, 19 তারিখে 3বারের বার আহত হওয়ার পর কিন্তু আমি উনার কাছে দৌড়েছি যে এখন আর হাসিনা সরকার নাই। সো আমি সেই হিসেবে বলছি যে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করেন, আমি আপনাদের জন্য পরিষ্কার করছি, আমি কিন্তু উনাকে অনেক বেশি পছন্দ করি, এবং আপনাদের মধ্যে অনেকে বলার আগে কিন্তু জুলাই 19 তারিখে 2014 সালে আমি ওনাকে অ্যাপ্রোচ করেছি। সো এমন না যে আমি ওনাকে পছন্দ করি না, বা আমি ওনাকে চাই না, কিন্তু আমি সবচেয়ে প্রথমে গণতন্ত্র চাই।